স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় এক বছর পর এসে রাষ্ট্র কেমন চলছে, ভবিষ্যৎ বিনির্মাণ সঠিক পথে আছে কিনা, গণতন্ত্র কায়েমের অনির্দিষ্টকালের সংগ্রাম কবে শেষ হবে, এমন নানা জিজ্ঞাসার উত্তর পেতে আজ আমরা দ্বারস্থ হয়েছি সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। আশরাফ কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজকেই কয়েকটি ছোট রাজনৈতিক দলের সাথে, ছোট বলা ঠিক না, রাজনৈতিক দলের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেছেন যে, বা প্রধান উপদেষ্টা ঠিক বলেননি, প্রধান উপদেষ্টা তাদের বলেছেন, তারা এসে গণমাধ্যমে বলেছে যে 4 থেকে 5 দিনের ভিতর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। যদিও গ্রামাটিক্যালি ঠিক না, কেননা প্রধান উপদেষ্টা তো সুনির্দিষ্ট তারিখ বলতে পারবেন না, সেটা বলবে সিইসি। উনি হয়তো সময়সীমা, সুনির্দিষ্ট সময়সীমা বলবেন। আপনার কি মনে হয় এই ঘোষণার পর বা আগামী 4 থেকে 5 দিনের ভিতর যদি নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমাওটা আমরা জানতে পারি, আমাদের রাজনীতিতে বা রাজনৈতিক অঙ্গনে কি পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? না, একটা বড় পরিবর্তন আসবে, কারণ আমরা যদি আপনার রূপরেখাটি বুঝতে পারি, উনি হয়তো সঠিক দিনটি প্রকাশ করবেন না, কিন্তু মাসটি ফেব্রুয়ারি কি এপ্রিল, উনি যাই বলবেন, আমার মনে হয় যে কয়টি বড় অনিশ্চয়তার ভেতরে বাংলাদেশ যাচ্ছে তার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট অনিশ্চয়তা হচ্ছে নির্বাচন। কেননা আমরা অনেকভাবেই দেখছি নির্বাচনটির তারিখ পেছানো হচ্ছে, অথবা পরিষ্কার কোনো ধারণা পাচ্ছে না, রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারছে না। এমনকি কোনো দল বলছে সংস্কার না করে নির্বাচন করা যাবে না, কেউ আগ বাড়িয়ে বলছে বিচার না করে নির্বাচন করা যাবে না। তাহলে নির্বাচনটি আসলে কবে হবে? আজকে যে দলগুলোর সাথে উনি মিটিং করেছেন তাদের কেউ বাইরে এসে এই কথাটি বলেছেন। এটি কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলেননি বা উনি বলেননি, এটি মনে রাখতে হবে। কারণ অতীতেও আমরা এইভাবে অনেকের বক্তব্য শুনে বিশ্বাস করতে শুরু করেছিলাম যে নির্বাচনের একটি রূপরেখা পেলাম, পরে কিন্তু আমরা সেই রূপরেখাটি আর বাস্তবায়িত হতে দেখলাম না। এই অর্থে আজকের ঘোষণাটি সিগনিফিক্যান্ট, এবং যেই অচলাবস্থা তৈরি হয়েছে সেটি আপনার সংস্কার নিয়ে হোক, নির্বাচন নিয়ে হোক, আমার ধারণা তারিখ প্রকাশের ভেতর দিয়ে সেটি একটি সুনির্দিষ্ট গতি পাবে এবং জায়গা যেতে পারবে। ধন্যবাদ আশরাফ কায়সার। আমাদের সাথে যোগ দিয়েছেন কবি, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। ফরহাদ মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা নির্বাচনে আলোচনা করছিলাম আজকের একটি আপডেট নিয়ে, যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকটি রাজনৈতিক দল বলেছে যে 4 থেকে 5 দিনের ভিতর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আশরাফ কায়সার বলছিলেন যে এটা একটা সুনির্দিষ্ট অগ্রগতি, কিন্তু একই সাথে প্রধান উপদেষ্টা এও বলেছেন যে তিনি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র দেখছেন। ওনার প্রতিপক্ষ একরকম পতিত স্বৈরাচার, আবার রাজনৈতিক দলগুলো বলছে তারাও নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র দেখছে, তাদের প্রতিপক্ষ আবার অন্য রাজনৈতিক দল। এই যে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষকে সামনে রেখে সবাই নির্বাচন ভণ্ডুলের স্বপ্ন দেখে, একে আপনি কিভাবে দেখেন? এটি কি কমন কনস্পিরেসি থিওরি নাকি রেটরিক? দেখুন, এই নির্বাচন নিয়ে আলোচনাটা অলওয়েজ অপ্রাসঙ্গিক গণঅভ্যুত্থানের পরে। ফলে যারা এই কথাগুলো বলছে, এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে কারা মণ্ডল করতে চাইছে, কারা মণ্ডল করতে চাইছে না। প্রথমত হলো যে আমরা তো গণঅভ্যুত্থানটা নির্বাচনের জন্য করি নাই। 5 তারিখে হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে অবশ্যই একটা গাঠনিক ক্ষমতা এসেছিল জনগণের হাতে, ফলে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু আমরা তো পুরনো রাষ্ট্রটাই রেখে দিয়েছি। তো ভণ্ডুল তো 8 তারিখে হয়েছে। আচ্ছা, আপনি যদি ভণ্ডুলের কথা বলেন, ভণ্ডুল তো 8 তারিখে হয়েছে। কারণ যদি আপনি মনে করেন যে জনগণ যদি নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান না করে থাকে, তাহলে জনগণের নিয়ে তো কখনো এই সরকার কথা বলছে না, তারা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে। যে রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু গণঅভ্যুত্থানটা হয়নি, তাদের দলের কর্মীরা অংশগ্রহণ করেছে কিন্তু দলীয় পরিচয় ছাড়া। ফলে জনগণকে বাদ দিয়ে আপনি যত আলোচনাই করেন, 8 তারিখের পর থেকে তো ভণ্ডুল শুরু করেছে। নতুন কি ভণ্ডুল হলো এটা বুঝে বলে না। কিন্তু নির্বাচন তো একটা বাস্তবতা, সেটা নিয়ে কি বাস্তবতা? কিসের নির্বাচন? নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচনটা বুঝিয়ে বলেন না, আপনারা তো সাংবাদিক। নির্বাচনটা কি? কিসের নির্বাচন? এটা কি গণপরিষদের নাকি জাতীয় পরিষদের নাকি জাতীয় নির্বাচন? হ্যাঁ, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন নাই। আপনি কি পরিষ্কার বলতে হবে, হয় গণপরিষদ, অথবা এটা হতে হবে জাতীয় সংসদ, অথবা স্থানীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ করবো কি জন্য? আমরা তো গণঅভ্যুত্থান জাতীয় সংসদ, আমরা গণঅভ্যুত্থান হয় নাই। আপনি তো রাষ্ট্রটা বানাবেন আগে, তো রাষ্ট্রটা বানাইতে হলে তো আপনার প্রথম গণপরিষদ নির্বাচন লাগবে।
এই যে সবাই তাহলে নির্বাচন পিছনে ছুটছে বা নির্বাচন নিয়ে কথা বলছে, আমি তো ছুটছি না। এদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমি তো 8 তারিখ থেকে ছুটি নাই, এটা আপনারা ছুটেছেন, আমি তো ছুটি নাই। রাজনৈতিক দলগুলো বা গণমাধ্যম তারা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, আর তো কোনো কারণ নেই। বিকজ তারা লুটেরা মাফিয়া শ্রেণী, তারা লুটপাট করে। তারা 15 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, তারা আবার আগামী 15 বছর লুটপাট করতে চায়, এই জন্য তারা নির্বাচন বলে। জনগণ তো নির্বাচন কথা একবারে বলেনি, রাজনৈতিক দলগুলো বলছে। ডক্টর ইউনূস তাদের সঙ্গে বসে কথা বলছেন। ডক্টর ইউনূস তো গণ-অভ্যুত্থানের মধ্যে তিনি এসছেন, তাহলে গণ-অভ্যুত্থানের তিনি এসছেন, তিনি রাজনৈতিক দলের নির্বাচিত কেউ নন, উনি জনগণের দ্বারা তাকে নির্বাচিত, রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে। তো তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন কি জন্য? আমি এটা বুঝিয়ে বলেন আমাকে আগে। কিন্তু তার তো রাজনৈতিক দলগুলোতে দল কি তার 10% কেউ রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা তো জাতীয় সংসদে নির্বাচনের জন্য। আমরা গণ-অভ্যুত্থান করেছি রাষ্ট্রকে নতুন করে গঠন করা, প্রতিষ্ঠানকে নতুন করে গঠন করা, জনগণের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনাগুলো তৈরি করা, এবং কী ধরনের বাংলাদেশ তারা চায়, তাদের এই গণ অভিপ্রায় যেটা 5 তারিখে ব্যক্ত হয়েছে, সেই গণ অভিপ্রায় বোঝার জন্য গণ-অভ্যুত্থান হয়েছে। সেই কাজ তাহলে জনগণের বিরুদ্ধে সরকার এবং এই রাজনৈতিক দল, আমি তো জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তো সেই কাজটি কি অন্তর্বর্তী সরকার সঠিকভাবে করতে পারছে, যেটা গণঅভ্যুত্থানের আপনারা আকাঙ্ক্ষা? তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনই করেন না, আপনারা করেছে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। দেখেন, প্রবলেম তো আপনাদের সাংবাদিকদের মধ্যে। সিরিয়াসলি আপনাদের ক্যাটাগরিগুলো তো ঠিকমতো বলতে হবে। আমরা কি গঠন করেছি? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। এই সরকার নিজেকে বলেছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, বলেছে উপদেষ্টা সরকার। তারা উপদেশ কাকে উপদেশ দেবে? তারা চুপ্পুকে উপদেশ দেবে, প্রেসিডেন্টকে উপদেশ দেবে। সেই প্রেসিডেন্ট কে? সেই প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট। কিসের ভিত্তিতে শেখ হাসিনার প্রেসিডেন্ট? বর্তমান সংবিধানের অধীনে সে শেখ হাসিনার প্রেসিডেন্ট। তাহলে এই উপদেষ্টার তো কোনো ক্ষমতাই নেই। উনি কী করবে? ওরা, তার তো কোনো ক্ষমতাই নেই। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ কেমন দেখেন? দেখছি সে জনগণ বুঝবে, আমার কথা তো আমি বলে যাবো। আচ্ছা, সেটা জনগণ ঠিক করবে। আপনি বর্তমান পরিস্থিতিতে আশাবাদী? মানে অবশ্যই আশাবাদী, জনগণের প্রতি আমি আশা অবশ্যই করি। ধন- কারণ আমি যখন এই কথাগুলো বলছি, তার মানে তো আমি জনগণের পক্ষে কথাগুলো বলছি। ফলে জনগণ যদি মনে করে যে আমার কথা ঠিক, তো তারা আমাকে সাপোর্ট করবে। যদি তারা মনে করে যে আমি ভুল বলছি, তো ঠিক আছে, আমি ভুল, অসুবিধা নাই কোনো। আমি তো একটা বুদ্ধিজীবী হিসেবে, জনগণের পক্ষের একজন বুদ্ধিজীবী হিসেবে সত্য কথাটাই বলবো, এটাই আমার কাজ। ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। নিশ্চয়ই। আজকেই মানে মির্জা ফখরুল ইসলাম একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন তিনি উদ্বিগ্ন দক্ষিণপন্থীদের উত্থানে। এটা একটি ব্যাপার। আবার এরকম কথাও এসছে যে সরকারের ভিতর সরকার আছে, সেটাও এক অর্থনীতিবিদ বলেছেন। অনেকে আবার এই সরকারকে জামাত বা এনসিপির ভার্চুয়াল টিম বলতে চায়। আপনার কি মনে হয় যে এই সরকারের ভিতর সরকার আছে, বা সরকার মানে এই যে দক্ষিণপন্থীদের উত্থান আপনাকে উদ্বিগ্ন করে বিএনপি মহাসচিবের মতো, নাকি আপনি এরকমটা দেখছেন না? দেখুন, 5 থেকে 8 তারিখে বাংলাদেশে 72 ঘন্টায় যা ঘটেছে ওইটারই জের আমরা টানছি আজ অবধি। আমরা 5 তারিখে শেখ হাসিনাকে পালিয়ে দেখেছি, গণ অভ্যুত্থান সফল হতে দেখেছি। 72 ঘন্টার মধ্যে যে সরকারটি গঠিত হয়েছে সেটি গণ অভ্যুত্থানের সরকার না। সেটি ফরাদ ভাই ঠিকই বলেছেন যে ক্যান্টনমেন্টে গিয়ে আপনি হাজির হয়েছেন, বঙ্গভবনে হাজির হয়েছেন। দুটি প্রতিষ্ঠান যারা হাসিনার সরকারের সহযোগী ছিল এবং তারা এখনও তাদেরকে রিপ্রেজেন্ট করে, কাজেই তারা একটি উপদেষ্টাদের সরকার করেছে। এবং আমরা হঠাৎ করে ভাবতে শুরু করেছি এইভাবে জোড়াতালি দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে। আমরা প্রতি পদে পদে হোঁচট খেয়ে টের পাচ্ছি যে আমরা ভুল করেছি। হয় আমরা 100% মানে গণ অভ্যুত্থান হয়নি এরকম একটি আচরণে চলে যেতে পারতাম, অথবা আমরা বলতে পারতাম যে এটি একটি বিপ্লবী সরকার হবে এবং বিপ্লবী সরকারের চেহারাটি এরকম হবে। এই যে সংবিধান নিয়ে আপনি এত কথা বলছেন, তার অপশন আপনার ওই 72 ঘন্টায় ছিল। চুপ্পু থাকবেন কি থাকবেন না, এমনকি সেনাবাহিনী প্রধান থাকবেন কি থাকবেন না, এই সিদ্ধান্ত আপনি 72 ঘন্টায় নিতে পারছিলেন, কিন্তু সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি। কারা ওই আয়োজনে উৎসাহী ছিলেন, কারা দৌড়ে ক্যান্টনমেন্টে গেছেন, কারা বঙ্গভবনে 72 ঘন্টা বসে ঠিকঠাক করেছেন, এগুলো ইতিহাস একসময় আমাদের বলতে পারবে। এখন যেহেতু ঘটনাটি ওই দিকে যায়নি, পরবর্তীতে আপনি যে বিভেদগুলো দেখছেন, যেই আপনার ধোয়াটে পরিস্থিতি দেখছেন, একে অন্যকে দোষারোপ করা দেখছেন, এবং সরকারটিকে আমরা অদ্ভুত আচরণ করতে দেখছি, সব তারই ফল। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এখন কিন্তু প্রফেসর ইউনূস বলছেন পতিতরা নির্বাচন বানচাল করতে চান।
আর যারা জীবিত মানে যারা বাজারে এখন আছেন তারা বলছেন প্রফেসর ইউনূস নির্বাচন দিতে চান না, এবং তাদের মধ্যে আবার 3টি গ্রুপ হয়ে গেছে। কেউ বলছে বিচার করে নির্বাচন, কেউ সংস্কার করে নির্বাচন, কেউ বলছে নির্বাচন। তাই তো এখন আমি যেমন দক্ষিণপন্থীদের উত্থান উনি যেরকম দেখেছেন, দেখুন গণ অভ্যুত্থানে দেখেছি আমরা, পরবর্তীতে প্রশাসনিক রদবদলগুলোতে আমরা দেখেছি, এমনকি কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা দেখেছি যে ডানপন্থীদের এক ধরনের আপার হ্যান্ড টের পাওয়া যাচ্ছে। এনসিপি বলে যে দলটি হয়েছে সেটি সম্পূর্ণভাবে সরকারের পৃষ্ঠপোষকতায়, এবং এখনও তাদের 2জন প্রতিনিধি ওই সরকারের উপদেষ্টা হিসাবে রয়েছেন। এখন মির্জা ফখরুল এমনও বলেছেন যে উনি নির্বাচনের অনিশ্চয়তা দেখছেন, কেননা লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে পরবর্তী 60 ডেজে আমরা তার কোনো ফলো আপ হতে দেখিনি। এরকম একটি অনিশ্চয়তা, এই যে প্রফেসর ইউনূস বিমান দুর্ঘটনার দিন বা তার পরদিন যে সব দলগুলোর সাথে বসতে শুরু করলেন, এটি অত্যন্ত বিসদৃশ লেগেছে, দৃষ্টিকটু লেগেছে। জাতীয় দুর্যোগের সময়ে আপনি হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার জন্য সবাইকে ডাকছেন, এবং পিরিয়ডিক্যালি এভরি কোয়ার্টারে একবার করে ডাকা হয়, তাতে আসলে ফ্যাসিবাদী শক্তি কিন্তু উৎসাহিত হয়, এবং প্রতিবেশী দেশ যারা আমাদের স্থিতি চায়নি তারা আরও উৎসাহিত হয়। এরকম একটি রাজনৈতিক পরিমণ্ডলে আমরা বারবার আশঙ্কা করছি নির্বাচন না হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ধরেন গোপালগঞ্জে যেটি হয়েছে, অন্যান্য জায়গায় যেটি হয়েছে, কেউ বলতেই পারে যে এই আইনশৃঙ্খলার অবনতি চলতে থাকলে আমরা নির্বাচনটি কি করে করব। আরেকটি হচ্ছে যে যেই সংস্কার করে কিছুটা হলেও আপনি রাষ্ট্রের চেহারাটি পরিবর্তন করতে পারতেন, প্রতিষ্ঠানের চেহারা পরিবর্তন করতে পারতেন, তারও কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ঐক্যমত্য হতে দেখিনি। তাহলে কি নিয়ে নির্বাচনে যাচ্ছে? এই যদি যুক্তি হয়, পুরনো অবস্থা নিয়ে, পুরনো ব্যবস্থা নিয়ে নির্বাচনে যাচ্ছে, অ্যাজ ইফ আমরা পারলাম না, আমরা আশা আকাঙ্ক্ষার ধারে কাছে যেতে পারলাম না, আপনাদের কাউকে না কাউকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আমরা বিদায় নিতে চাচ্ছি। এটি হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ আশরাফ কায়সার। জনাব ফরহাদ মাজার, আমরা এই যে নয়া বন্দোবস্ত, কেউ নয়া বন্দোবস্তের কথা বলে ডোনেশন নিচ্ছেন, কেউ প্রগতিশীল বা নারীদের কোণঠাসা করতে চায়, কেউ আবার নির্বাচনে জিতবে বলে ধারণা করা হচ্ছে। তারা আবার রাষ্ট্র পরিচালনায় কেমন, সে অতীত অভিজ্ঞতা আমাদের আছে, কেন তারা এর আগে রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে মানে এই যে বাংলাদেশের মানুষের সুশাসন এবং সুশাসনের জন্য যে আকাঙ্ক্ষা, একটা সুশাসিত সমাজ, সুশাসিত রাষ্ট্র, সেটা কিভাবে পাবে? গণঅভ্যুত্থান তো হয়েছে, নির্বাচনের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী বা পুরনো মাফিয়াতন্ত্র ফিরবে, আপনি বিভিন্ন সময় এই কথাটি বলেছেন। তাহলে বাংলাদেশের মানুষের সুশাসিত সমাজ পাওয়া, রাষ্ট্র পাওয়ার ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটা কিভাবে পূরণ হবে? সুশাসিত সমাজ কি আমি বুঝি নেই। বা একটা রাষ্ট্র যেটি মানুষ বা তার জনগণকে কেয়ার করে। জনগণ যখন কোনো গণঅভ্যুত্থান ঘটে, রাজনৈতিক এবং আইনি সাহিত্যে বলা হয় যে একটা গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে এবং গাঠনিক ক্ষমতা জনগণের কাছে আছে। তো সে গাঠনিক ক্ষমতার বলে জনগণ প্রথম যেটা ঘোষণা দেয় সেটা হলো যে আমরা আজ ক্ষমতা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম, তারা রক্ত দিয়ে আমাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। ফলে এখন থেকে আমাদের ফরমান অনুযায়ী, আদেশ অনুযায়ী রাষ্ট্র চলবে, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারব। এটাই হচ্ছে যে কোনো ট্রানজিশনের, পলিটিক্যাল ট্রানজিশনের এটা হলো সাধারণ ফর্মুলা। যতগুলো, সে ফরাসি বিপ্লব বলুন, আমেরিকান বিপ্লব, এমনকি ইরানি বিপ্লব বলুন, এটি হলো ট্রানজিশন ফর্মুলা। তারপরে সে গঠনতান্ত্রিক প্রণয়নের পদ্ধতিটা হলো গণপরিষদের জন্য নির্বাচন করে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে যায়, উপজেলা পর্যায়ে যায় কি জেলা পর্যায়ে যায়, জনগণের সঙ্গে মিটিং করে জিজ্ঞাসা করে, এই যে তোমরা রক্ত দিলে, এই যে তোমরা শহীদ হলে, তোমরা কী চেয়েছো, তোমাদের অর্থনৈতিক কী নীতি চাও, তোমাদের কৃষি নীতি কী চাও, তোমাদের নারী নীতি কী চাও, তোমাদের প্রশাসন রাষ্ট্রের রূপ কেমন হবে, পুরনো আমলাদের চাও নাকি তাদেরকে উৎখাত করব, আমলাদের যে সমস্ত রাষ্ট্রের কর আমলাদের পেছনে ব্যয় হচ্ছে, তোমাদের ট্যাক্সের টাকা, আমরা কি এই আমলা চাইবো নাকি এটা খরচ কমায় দিব, এই সমস্ত কিছু তারা জনগণের কাছে যা জনগণকে সিদ্ধান্ত নিতে দেয়। এটাকে বলে গণ অভ্যুত্থানের পরে গাঠনিক ক্ষমতা এবং তার মধ্যে দিয়ে গঠনতান্ত্রিক প্রক্রিয়া এবং নতুন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবার পদ্ধতি। সেটা তো হয়নি। আসছি আমি পথে ফেলে তাহলে এর পরবর্তী এতগুলো কথা কেন বলতেছেন আপনি? এটা না আগে বলবেন। এটা বলার পরে যদি এটা আমি করতে না পারি, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই 8 তারিখে আমি বলেছি একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, মানে সংবিধানের কথা বলে অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশে প্রতিবিপ্লবীরা আছে, এই প্রতিবিপ্লবীরা তো নানান কায়দায়
এই নির্বাচনের কথা বলবে, তারা বিশৃঙ্খলা হবে, তারা এখানে বলে নৈরাজ্য হচ্ছে, আমরা রাষ্ট্র চালাতে পারবো না, সুশাসন হয় নাই। এই আপনি যেভাবে বললেন সুশাসিত, এগুলো তো ইউজলেস ওয়ার্ড, এগুলো তো কোনো পলিটিক্যাল তাৎপর্য মিন করে। এটা ওয়েস্টার্ন লিবারেল ইডিওলজি আমাদের দেশকে কি করার জন্য? শোষণ এবং শাসন করার জন্য। কলোনিয়াল লোকরা শাসন করে, এই জন্য তাদের সংবিধান লাগে। আর স্বাধীন জনগোষ্ঠী কখনো শাসিত হয় না, কারণ জনগণ নিজেদেরকে নিজেদের শাসনকলাকে গণতন্ত্র বলে। তারা বলে গঠনতন্ত্র, কনস্টিটিউশনে বাংলা গঠনতন্ত্র, সংবিধানও না, শাসনতন্ত্র না। দেখেছেন আমাদের সমাজের যে চিন্তার যে স্তরটা, এই চিন্তার স্তরেরই কিন্তু ফল আমরা ভোগ করছি। এই চিন্তাগুলো কিন্তু আপনার আমার এখানে এসে বলার দরকার ছিল না। এটা যে ছাত্ররা গণ-অভ্যুত্থান করেছে তাদেরকে শিখাবার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, তা আমি প্রথম বলবো এগুলোর জন্য ঢাকা ইউনিভার্সিটি দায়ী। এইসব প্রফেসরগুলো পিএইচডি নিয়ে বসে আছে, তাদের পিএইচডি কী করে করেছে জানতে চাই আমি। বাংলাদেশে কোনো পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে? বাংলাদেশে কোনো আসলে শিক্ষা ব্যবস্থা কিছু আছে? শিক্ষার সঙ্গে তো এগুলো সম্পর্কিত। ফলে আপনি একটা সম্পূর্ণ এমন একটা দেশে বাস করেন যেখানে তথাকথিত শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি অশিক্ষিত, ঠিক আছে? তার সেখানে একমাত্র জনগণের তারা বারবার ধাক্কা দিয়ে তাদের ইচ্ছেটা প্রকাশ করে, এবং যখনই এই বুদ্ধিবৃত্তিক মহলে আসে, এই আমাদের তথাকথিত শিক্ষিতদের মহলে আসে, এলিটদের জায়গায় আসে, তখন সমস্ত কিছু তখন উল্টে পাল্টে যায়। আপনি বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত, আমি ডক্টর ইউনূসকে সোজা প্রশ্ন করি, তাদেরকে কথা না বলে আপনি বাইরে থেকে লোক হায়ার করলেন কেন? এদের অনেকের তো বিদেশি পাসপোর্ট আছে, আপনি কে কর্তৃত্বটা দিল? তাহলে আপনি যে এটা করলেন, তার মাঝখানে আপনি বলেন আমি পদত্যাগ করবেন, আপনাকে পদত্যাগ করার অধিকারটা কে দিল? এটা কি গ্রামীণ ব্যাংক পাচ্ছেন আপনি? তা আপনি কেন এইটার মধ্যে দিয়ে তিনি অলরেডি অস্থিতিশীলতা তৈরি করে দিয়েছে সমাজের মধ্যে। তাকে এত বড় সম্মান দিয়ে আমরা বসালাম, উনি বলেন আমি পদত্যাগ করবো। আরে এটা কেমন কথা? তারপর তিনি কি করলেন? সেনাবাহিনীর সঙ্গে তিনি বিরোধ লাগিয়ে বসলেন। আমরা ঠিক করতে করতে পাগল হয়ে গেলাম। আমরা সেনাবাহিনীকে তো আমরা দোষারোপ করবো, কারণ আপনারা কে অধিকার দিয়েছে আপনাদেরকে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, এটা ঘোষণা দেবার? আপনারা হু আর ইউ? আপনি ঘোষণা দিয়েছেন, তারপরে এখন দেখেন এই যে মাইলস্টোন এখানে আপনি এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। এই যে বিমানগুলো আপনারা রেখেছেন, এই যে যেগুলা ত্রুটিপূর্ণ বিমান, তাহলে কার এখন শাস্তি হওয়া উচিত? বিমান বাহিনী প্রধানের। তাকে তো নিশ্চয় ব্যাখ্যা করতে হবে। এই যে ছেলেটা মারা গেল বৈমানিক, তার সঙ্গে এতগুলো বাচ্চা মারা গেল, তো কেন? যদি আপনারা যদি রাখতেই না পারেন রাষ্ট্রের, আপনারা কেন দায়িত্ব নিলেন? তারা ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে আছে। গোপালগঞ্জের কথা বলতেছেন তো, ম্যাজিস্ট্রেসি কার? সেনাবাহিনীর। এখন আপনি যে গুলি করলেন, আপনি তো জনগণকে সেনাবাহিনীর বিপরীতে দাঁড় করিয়ে দিলেন। এই যে দাঁড় করিয়ে দিলেন, আপনি তো ভয়ঙ্করভাবে বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দিলেন। কেন সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য থাকবে? আপনি পুলিশ কই? একটা বছর চলে গেছে, পুলিশ ঠিক করতে পারছেন না কি জন্য? আর যদি ঠিক করতে না পারেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে দিয়েছেন, ও তো সেনা ক্যাম্পে থাকবার কথা। তাহলে আমরা যে ঝুঁকি নিয়ে এসব কথাবার্তাগুলো বলছি, এটাকে আমরা গুম হয়েছিলাম, এখন কি আমাদেরকে রাস্তাগুলি করে মেরে ফেলবেন? এটা তো হতে পারে না। তাহলে প্রথমত হচ্ছে যে প্রত্যেককে বুদ্ধিমান হতে হবে, দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের ব্যাপারটা ফাত্রামি করার ব্যাপার না, কারণ যখন এটা হাতছাড়া হয়ে যাবে, আপনি একটা গৃহযুদ্ধের দিকে, একটা প্রচণ্ড নৈরাজ্যের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। আপনি জানেন যে একটা নির্বাচন করবার কোনো ক্ষমতা সেনাবাহিনীর নাই। আমাকে জাস্ট অন্যদিকে প্র্যাকটিক্যালি কথাটা বলি, সেনাবাহিনীর ক্ষমতা আছে? আপনি এখানে ডাকবেন, আমি বুঝে প্রমাণ করবো তাদের ক্ষমতা নেই। আমরা তর্ক করে বুঝাবো তাদের ক্ষমতা নেই। যদি তাদের সেনাবাহিনীর ক্ষমতা না থাকে, তো এই সেনাবাহিনীর দিকে আপনি নির্বাচন করবেন? আর দ্বিতীয়ত হচ্ছে আরও প্রবলেম আছে, খেয়াল করেন, আপনাকে 2/3 তো আপনাকে পাশ করে আনতে হবে, এটা তো নির্বাচন হবে না। কারণ 2/3 পাশ না করলে 142 অনুচ্ছেদের অধীনে আপনাকে প্রমাণ করতে হবে যে এই সরকার বৈধ, এই সরকার তো এখন অবৈধ। এটা তো আপনি কিছু করেন নাই। আপনি তাকে বারবার বলা সত্ত্বেও এটা যে বৈধ, এই সরকারকে বৈধ করবার কোনো প্রক্রিয়া আপনি গ্রহণ করলেন না। ফলে আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে, একটা রীতিমতো রক্তারক্তি পরিস্থিতির দিকে আমি ঠেলে দিচ্ছে। সবচেয়ে বিপদের জায়গাটা হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করবার একটা জায়গায় ঠেলে দিচ্ছেন আপনি, যেটা করার তো কোনো যুক্তি নেই। আমাদের সেনাবাহিনী আমাদের একমাত্র প্রতিষ্ঠান, যার দ্বারা আমরা মায়ানমার বলুন কি ভারত বলুন, এটা আমরা রক্ষা করতে পারি। আপনি দেখেন যে শুভেন্দু অধিকারী লোকজন নিয়ে ঢুকে আসছিল সীমান্তের ওখানে, ও যদি ঢুকে যেত যে বাংলাদেশে হিন্দুদেরকে মারছে,
আপনি বের করতে পারতেন ওকে এখান থেকে? তাহলে যে ফ্রন্ট লাইন অফ ডিফেন্স আছে বিজেপি, ফ্রন্ট লাইন অফ ডিফেন্সে সেনাবাহিনী আছে, ফলে সেনাবাহিনীর ব্যাপারটাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এটা খুবই সংবেদনশীল। প্রতিষ্ঠান আকারে দেখুন, ব্যক্তি আকারে দেখবেন না। কি ওয়াকার কি কে আছে এটা ইররেলিভেন্ট, এটা একটা প্রতিষ্ঠান, এটাকে ডিফেন্ড করতেই হবে। এটা আমাদের প্রায়োরিটি নির্বাচনের চেয়ে। সেনাবাহিনী মাস্ট রিটার্ন টু ব্যারাক। দ্য ক্যান্টনমেন্ট, নাম্বার ওয়ান। সেকেন্ডলি আপনাকে পুলিশকে ঠিক করতে হবে, তারপরে আসেন কোন নির্বাচন করবেন এটা আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, আমরা বিরতির পরে সেই আলোচনা করব। ধন্যবাদ দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা মানে এই সরকারকে আশা করছি আপনার কাছে আসছি, যেহেতু বিরতির আগেই ফরাদ মাজার কাছে ছিলাম। আপনি দেখেছেন কিনা যে সম্প্রতি পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে? একটা সময় বলা হচ্ছিল যে আর পে কমিশনের প্রয়োজন নেই, যথেষ্ট পরিমাণ বেতন বাড়ানো হয়েছে, কিন্তু তারপর আবার দেখা গেল যে নতুন করে পে কমিশন আসছে। বাট পে কমিশন ইস্যু না, ইস্যু হচ্ছে যে এই রাষ্ট্রের যে সংস্কৃতি, তেলে মাথায় তেল দেওয়া, যেটা আগেও দেখেছি আমরা বিগত সরকারের আমলে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার যত ফরমেশনে এই সরকার গঠন করতে যত ব্যত্যয়ই হোক না কেন, যেভাবে ফরাদ মাজার বলছিলেন যে আমরা হয়তো ওইভাবে পারিনি, তারপরও গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, সেটা উপদেষ্টা পরিষদ সরকার, তাদের কাছ থেকে তো আমরা ভিন্ন কিছু আশা করি। তারা কি আবারও নির্বাচনকে সামনে রেখে এই যে তেল দেওয়ার সংস্কৃতি, মানে এই সবচেয়ে বেশি, আপনিও দেখেছেন যে সবচেয়ে বেশি মানে ত্যাগ করেছে যারা নিহত হয়েছে শ্রমজীবী মানুষ, তাদের দিকে চিন্তা না করে সেই এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সেই তেল দেওয়ার সংস্কৃতিতেই আছে। তাহলে আসলে মানুষ ট্যানজেবল মানে মানে যে পরিবর্তনগুলো, এটা তো কোনো অনুভব করছে না কেউ আসলে। দেখুন, যে গণ অভ্যুত্থানের শক্তি যারা ছিল, ধরেন ছাত্ররা, তরুণরা, শ্রমিকরা, মেহনতি মানুষ, সাধারণ মানুষ যারা জীবন দিয়েছে, এমনকি নারীদের উপস্থিতি সিগনিফিক্যান্ট রকমের ছিল। গণ অভ্যুত্থানের পরে আপনি যাদেরকে উপদেষ্টা হতে দেখেছেন, তাদের কাউকে কি আপনার গণ অভ্যুত্থানের শক্তি মনে হয়েছে? অথবা অধিকাংশকেই আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে মানানসই এবং যোগ্যতা দক্ষতায় মনে হয়নি যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, সেটার ফরমেশন যাই হোক, ফরমেশনটি হয়তো গণ অভ্যুত্থানের মতো হয়নি, ফরমেশনটি দুটি ভর কেন্দ্রের সাথে যোগসাজশ করে হয়েছে, কিন্তু ব্যক্তি যোগ্যতায়, টিম ওয়ার্ক হিসাবে, অথবা তাদের যে ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করলেন, সেটিতে আমরা হতাশ হয়েছি শুরুতেই। পরবর্তীতে আমরা দেখেছি যেহেতু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা নেই এবং কোনো ভিশন নেই, আমলারা কিন্তু তাদের ঘাড়ে চড়ে বসেছেন। সেই ব্যুরোক্রেটরা, সেই বেসামরিক প্রশাসন যারা হাসিনাকে 16 বছর পারপাস সার্ভ করেছে এবং অতীতেও তাই করেছে। এখন আপনি যখন সংলাপ করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি পরাজিত রাজনৈতিক শক্তিগুলো যারা হাসিনাকে হটাতে পারেনি, যাদের একের পর এক কর্মসূচি দেওয়ার পরেও কোনো সাধারণ লোক রাস্তায় নামেনি, তাদের সাথে সংলাপ করে আপনি সংস্কারের দিকে এগুচ্ছেন। তাহলে যারা গণ অভ্যুত্থানের শক্তি, যারা ব্যক্তি পরিচয়ে পরিচিত ছিল, প্রতিষ্ঠানের পরিচয় বা সংগঠনের পরিচয় না, তাদের আশা আকাঙ্ক্ষা আপনি কি করে ধরতে পারেননি। আচ্ছা, তাহলে আপনাদের ধরলাম আপনি স্পিরিটেড হলে তাদের সাথে সংলাপ না করে আপনি নিজের ভেতর থেকে ওই চেতনা বেরোতো, সেটিও বেরোয়নি। এখন ব্যুরোক্রেটরা আপনাকে যেভাবে বলছে সেভাবে আপনি দেশ চালাচ্ছেন, এবং পে কমিশন কিন্তু তাদের এজেন্ডা। কেননা বেতন যথেষ্ট বাড়ার পরেও তারা নির্বাচনের আগে পে কমিশন ইজ এ ব্যাড কালচার। আগে হাসিনা করতো যাতে করে তাদেরকে আপনি উপঢৌকন দিতে পারেন, রাতের ভোট দিনের ভোট রাতে দিতে পারেন, ডামি ভোট দিতে পারেন ইত্যাদি। সরকারটিকে আমরা ব্রড স্কেলে গত শাসনের যে ভঙ্গিমা তার মতো করে দেশ শাসন করতে দেখছি। এই যে তখন এনবিআরের ব্যাপারে আপনার আন্দোলন শুরু হলো, আপনি পরে পরিষ্কার বুঝতে পেরেছেন এনবিআরের ব্যাপারে অ্যাডমিন ক্যাডারের লোকদের আধিপত্য তৈরি করার একটি ব্যাপার ছিল। আবার তারাই সেক্রেটারিয়েটের ভেতরে কিন্তু কর্মবিরতি থেকে শুরু করে কলম বিরতি কী সব করে সরকারটিকে দেখিয়ে দিল যে তারা আসলে মূল ধারক এবং বাহক। এখন রাজনৈতিক দল একদিকে, সরকার একদিকে, ব্যুরোক্রেসি একদিকে, সেনাবাহিনী একদিকে, চারটি ভরকেন্দ্র, আর যারা এই পরিধির বাইরে রয়েছেন তারা তো রয়েছেনই। এটি দিয়ে আপনি কি করে দেশে স্থিতি রাখবেন? এবং সেই যে ধরে নেন আপনি নতুন কিছুই করলেন না, যেই কারণে মানুষ রাস্তায় নেমেছিল, তাদের জীবন দিয়েছিল অথবা আহত হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষাকে আপনি ক্যাপচার করেছেন কি করে? এখন কোনো একজন উপদেষ্টার কাজ দেখলে আমার মনে হয় গণ অভ্যুত্থানটি হচ্ছে একটি ড্রোন শো। কিছুদিন পর পর মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ড্রোন শো,
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ডে ড্রোন শো। মানে আমরা পুরো মানুষের যে আশা আকাঙ্ক্ষা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের অথবা সরকার ব্যবস্থার পরিবর্তনের, সেটি ড্রোন শোতে রূপান্তরিত হয়ে গেছে। আপনাকে আরেকটা উদাহরণ দিই, গণভবনে একটি জাদুঘর হচ্ছে, এটি সিঙ্গেল সোর্স করা হচ্ছে, হাসিনা ঠিক যেভাবে করতেন। 111 কোটি টাকা বাজেট করা হয়েছে। সব কিছু আপনার কাছে অস্বাভাবিক মনে হবে এবং মনে হবে যে কারা এর দায়িত্বে এবং কি করে আসলে সরকারটি চলছে। পুরনো অনেক অভিযোগ আমরা যে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ব্যাপারে যে অভিযোগগুলো রেখেছি বা আশঙ্কা করছি, তার থেকে এই যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এই অভিযোগগুলো থেকে বিচ্যুত না। সেটি দুর্নীতির অভিযোগ, নৈতিক দুর্নীতির অভিযোগ। কাজেই মানুষ যেই পরিবর্তনটি চেয়েছিল সাময়িকভাবে হলেও, এবং রাজনৈতিক সরকার আসার আগেই, আমাদের দেশে কিন্তু কোনো কাজ আছে এটি আপনি রাজনৈতিক সরকার হওয়ার আগে করতে পারবেন, যেই পরিবর্তনগুলো রাজনৈতিক সরকার করে না। যা রাজনৈতিক সরকারগুলো তাদের অঙ্গ সংগঠন, তাদের মূল নেতৃত্বের কারণে এগুলো করতে পারে না। আমরা ওই সাইনটিও দেখতে পাইনি। আমরা অতীতে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার দেখতাম, তারা কিন্তু একটি নির্বাচনের জন্য আসতেন, কিন্তু তারাও তো প্রথম 12 ঘন্টা 18 ঘন্টায় ব্যাপক পরিবর্তন করেছিলেন। এই সরকারটিকে আমাদের অত্যন্ত অযোগ্য, অথর্ব এবং কিছুটা মতলববাজ সরকার বলে মনে হয়। ফলে তিনি আবার একটি পক্ষ হয়ে দাঁড়ালেন। ইনি বিপ্লবের গণ অভ্যুত্থানের পারপাস সার্ভ করার চেয়ে তার নিজস্ব কিছু এজেন্ডা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ যাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, এনজিওদেরকে আমরা দেখতে পেয়েছি উপদেষ্টা পরিষদে চলে এসছে। কাজে আপনি গণমানুষের আকাঙ্ক্ষার মতো করে নীতি প্রণয়ন হতে দেখছেন না। এই যে আপনার হেলথ সেক্টরের দিকে তাকান, হেলথ সেক্টরে একটি কমিটি হয়েছে, ওষুধের মূল্য কত হবে। ওষুধ শিল্পের কেউ ওখানে নেই, ওখানে ব্যুরোক্রেটরা আছেন এবং অন্যান্যরা আছেন যারা উৎপাদন করেন, $3 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দেন, তাদেরকে বাইরে রেখে আপনি ওষুধের মূল্য ঠিক করতে পারবেন? অথচ ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু 26 সালে যখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাব, সবচেয়ে ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। মানুষকে আরও বেশি দামে ওষুধ কিনতে হতে পারে। সরকারটি কাউকে ভ্রুক্ষেপ করছে না, কোনো স্টেক হোল্ডারের সাথে সহনশীল আচরণ করে না এবং ইনক্লুসিভ মুখে বলে, বাস্তবে কিন্তু তারা এক্সক্লুসিভ আচরণ করছে। ফলে ধীরে ধীরে মনে হচ্ছে যে, অবশ্যই প্রথম দিকেও মনে হয়েছে যে এই সরকারটি আমরা একটি ভিন্ন ধরনের শাসনের খপ্পরে পড়ে গেলাম। যেই শাসন থেকে নির্বাচনের দিন তারিখ বেরোয় না, যেই শাসন থেকে স্বচ্ছ কোনো সিদ্ধান্ত বেরোয় না, যেই শাসনের কেউ অদ্ভুত সব কথা বলেন। এক পর্যায়ে একজন বলেছেন আমরাও তো নির্বাচিত। ফলে আমাদেরকে একটা খুবই বাজে সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় আমি ফরহাদ ভাইকে বিশ্বাস করতে চাই এবং আস্থাও রাখতে চাই। নিশ্চয়ই গণ অভ্যুত্থানের আরও পর্যায় রয়েছে, পরিবর্তনের আরও আকাঙ্ক্ষা আরও তীব্র হতে পারে এবং কোন দিকে যায় তখন দেখা যাবে। ধন্যবাদ আশরাফ স্যার। আশরাফ স্যার যেখানে শেষ করলেন ফরহাদ মাঝার, যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, তো সেই আকাঙ্ক্ষার কোন পর্যায়ে গেলে আপনি সন্তুষ্ট হতে পারতেন? এখন যে অবস্থায় যাচ্ছে আপনি তো তার সমালোচনা করলেন, বা বিভিন্ন স্তরে যে অসুবিধা অসঙ্গতিগুলো আছে, তো নির্বাচন তো রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা, সেটার যে কি অবস্থা সেটা আমরা আলোচনা করলাম। তো সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কি, এই ভুল শুধরানোর উপায় কি? না, প্রথমত হলো, ঠিক আছে, আমাদের এখানে আমাদের যে আলোচনার কিছু পদ্ধতিগত দিক নিয়ে আমি আগে আলোচনা করি। আমরা সবসময় সরকার কেন্দ্রিক আলোচনাটা করছি। সরকার কেন্দ্রিক আলোচনার সমস্যাটা হচ্ছে এই যে আমরা মূল জায়গায় পৌঁছাচ্ছি না। মূল প্রশ্ন হচ্ছে যে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং আমরা কি করব এখন, কারণ তারই কিন্তু কুফলগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনার হয়েছে। ঠিক আছে, আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করতেই পারি, সেটা কিন্তু এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সে অর্থে আমরা একটা ভিন্নভাবে তাকে দেখার ব্যাপার আছে। কিন্তু সমস্যাটা হলো আমরা চিন্তা করতে হবে যে গণ অভ্যুত্থানের পরে জনগণের অভিপ্রায় যদি আমরা কিছুটা বুঝে থাকি বুদ্ধিবৃত্তিক মহলে, আমি আছি, আশরাফ আছে, বা আপনার সাংবাদিকরা আপনারা আছেন, আমরা ধরতে পারছি কিনা। তো সেক্ষেত্রে আমার নিজের প্রস্তাবনা হচ্ছে, আমি বারবার বলেছি, বহুবারই বলেছি, আবারও বলি, জনগণ যেটা চেয়েছে তারা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র চায় না। না যদি চায় তাহলে তাদের কি আকাঙ্ক্ষাটাকে আমরা কীভাবে আর্টিকুলেট করতে পারি, কীভাবে প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি জনগণের মধ্যে। প্রথম আমরা প্রচার করতে পারি আমরা একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা কখনো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবে না। এই কথার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে উঠবে না, তার কিন্তু ফর্মুলাটা আমরা দিয়ে দিলাম। 2 নম্বরটা হতেছে, আমরা এমন কোনো রাষ্ট্র চাই না যে রাষ্ট্র প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস করবে। কারণ আমাদের ইকোনমিক বেসটা হলো কিসের? ইকোলজিক্যাল, এবং এটা প্রাণ বৈচিত্র্য
বা এই পরিবেশ, এই যে 3টা নদীর মোহনায় এই অত্যন্ত সমৃদ্ধশালী একটা ভূগোল আমরা বাস করি। তাহলে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস না করার যদি নীতি, বা আমরা বলি যে রাষ্ট্র এরকম করে আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না। আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের ইকোনমিক বেইজের পক্ষে কথা বলে ফেললাম এবং সাধারণ মানুষের পক্ষে কথা বললাম, তাদের স্বার্থটা এসে গেল। 3 নম্বরটা হচ্ছে রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যেটা কি করবে, যেটা আমাদের জীবন এবং জীবিকা ধ্বংস করে। ফলে সমস্ত গরিব মানুষের, শ্রমিক হোক কি কৃষক হোক কি আপনার কি বলে মৎস্যজীবী হোক, যেই হোক না কেন, তার কিন্তু জীবনের সুরক্ষাটা নিশ্চিত হয়ে গেল। এই যে 3টে কথা বললাম, এটাই হতে পারত জুলাই ঘোষণা। ঠিক আছে? আচ্ছা, আপনি ছাত্রদেরকে জুলাই ঘোষণা করতে দিলেন না, কেন দিলেন না? আর দ্বিতীয়ত, জুলাই ঘোষণা করবার তো কোনো অধিকারই এই সরকারের নাই, কারণ এই সরকার তো অভ্যুত্থানের ফল। সেটা তো এখন মনে হচ্ছে ধামাচাপা পড়ে গেছে জুলাই আস্তে আস্তে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারা ইম্পর্টেন্ট। আমাদেরকে তো বুদ্ধিবৃত্তিক জায়গা বুঝতে হবে, অ্যানালিসিসটা প্রপারলি করতে হবে। এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ফল, গণ অভ্যুত্থানের নায়ক নন। সেই জন্য আমি বলবে, আশরাফের সঙ্গে আমার তফাৎটা ওই জায়গায়, তার সমালোচনা ঠিক আছে। আমাদেরকে বুঝতে হবে যে সরকারটা তুলনামূলকভাবে, আমি যে কথা বলছি সেই তুলনা ইররেলিভেন্ট। কারণ এই সরকার তো আমরা বানাইতে দিই নাই, আমি বা আশরাফ, আমরা তো পারি নাই সত্যিকার একটা সরকার তৈরি করতে। ফলে সরকারটা ইররেলিভেন্ট। আমাদেরকে এখন কথা বলতে হবে যে কী বললে আমরা আগাতে পারবো। ফলে যে 3টা নীতির কথা বললাম, এই নীতিটাই জনগণের কাছে প্রচার করতে হবে। জনগণের অভিপ্রায়টা এই, যদি কেউ মনে করে এই অভিপ্রায়টা জনগণের অভিপ্রায় না, তো আসুন আমরা তর্ক করি। আপনার এখানে তর্ক করতে পারি, একটা মিটিংয়ে তর্ক করতে পারি, সেমিনারে তর্ক করতে পারি। এই 3টা দ্বারা আমরা জনগণের মোটামুটি তার মনের একটা ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা আমরা ধরতে পারবো। কারণ এটা ধরতে পারা এখন সবচেয়ে প্রথম কাজ, যে জনগণ আসলে কী চেয়েছিল, 5 তারিখে তারা কী চেয়েছিল, এটা ধরতে পারাটা খুব ইম্পর্টেন্ট কাজ। কিন্তু এটাকে যখনই আমরা সরে যেতে চাই, তখন এই সরকার নির্বাচিত নাকি অনির্বাচিত, ভোটের দ্বারা নির্বাচিত সরকারকে একমাত্র বৈধ সরকার কিনা, গণ অভ্যুত্থানের দ্বারা এটা কি নির্বাচিত না? অবশ্যই নির্বাচিত। জনগণ যদি এই সরকার নির্বাচিত করে থাকে রক্তের দ্বারা, অবশ্যই এটা নির্বাচিত। ফলে এই তর্কটা ইররেলিভেন্ট। এই তর্কটা কারা করে? ওই লুটেরা মাফিয়া শ্রেণী করে, যে এই সরকার তো নির্বাচিত না। তো নির্বাচিত কারা? ওরা তো এসে লুটপাটি করবে। তাহলে সেটা যদি বন্ধ করতে না পারে, তো এখন যেটা আপনি আগে বলেছিলেন যে আমলারা লুটপাট শুরু করে দিচ্ছে, ব্যাপারটা অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো আমলা তো এই পুরনো লুটপাটের তো অংশ তারা। আপনি তো কোনো আমলাতে বদল হয়নি, কোনো আমলা বদল হয়েছে বলুন? আমরা তো 2টা 3টা গাড়ি, তারা তো ইতিমধ্যে এক একটা আমলার পদের জন্যে 5 কোটি টাকা 10 কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে এই সরকারের আমলে। যে এই মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে যাবে, বা আগে ছিল উপসচিব, এখন সচিব হবে, টাকা পয়সা ছড়াছড়ি এটা চলছে। এই জন্য তো সরকার তো দায়ী না। কেন ওই ব্যবস্থাটাকে আমরা বদলাবার জন্যে আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তো আমরা এই সরকারের হাতটা যতটুকু শক্তিশালী করার দরকার ছিল ততটুকু তো করি নাই। কারণ প্রথম দিন থেকে সাবস্টেন্টিভ ক্রিটিক করি নাই, যেটা আমি করছি এখন, মানে রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত রেখে করি নাই। আমরা বারবারই সরকারের দিকে আঙুল দেখাচ্ছি। তার মানে বোঝা গেল আমাদের সমাজে রাষ্ট্র এবং সরকার বুঝি না আমরা, কোনটা রাষ্ট্র আর কোনটা সরকার। আমাকে তো রাষ্ট্র ঠিক করতে হবে। রাষ্ট্র যে ঠিক করি নেই, এটা তো খুব ভালো প্রমাণ যে পে কমিশন। যদি আপনি রাষ্ট্র ঠিক করতে পারেন, তাহলে তো আপনি সমস্ত আমলাতন্ত্রের বেতন তো 1/3 হয়ে যেত। আমি এত টাকা দেবো কেন তোমাকে? তুমি না পারলে অন্য চাকরিতে চলে যাবে। আমি তো 1/3 বেতন দিয়ে জনগণের কাছে ডিসেন্ট্রালাইজ করে দিতাম। কেন? জনগণের অধিকার আছে তাদের নিজেদের আমলা নিজেরা নির্বাচিত করে। তার কি একটা জেলাতে কি ভালো ভালো ছেলেরা নাই? তাদেরকে আমি পরীক্ষা নিতে পারি না? তো নিতেই পারি। ইয়াং আমাদের 21 থেকে 30 বছর বয়সের মধ্যে। আমার তো এমনিতে চাকরি সংকট। তো ফলে আপনি যদি গণঅভ্যুত্থানটা করতেন, এই সব আমলারাতে একদিনই তো বাদ দিতে পারতেন আপনি, অথবা নতুন করে পরীক্ষা নিতেন। আমি বলি কী করতাম, নতুন পরীক্ষা দিতাম যেগুলো আসলে আমলা। আমি একটা প্রশ্ন করি এখানে, খুব গুরুত্বপূর্ণ, সমস্ত আমলাদেরকে আমি প্রশ্ন করছি এখন, এই যে আপনার টাকা নিয়ে ডক্টরেট করে আসছেন বিদেশ থেকে, কী জন্য? কী জ্ঞানের জন্য? আপনি কী এমন জ্ঞানী হবেন বিদেশ থেকে পিএইচডি লাগাচ্ছেন আপনার এর পেছনে? এই যে ডাক্তাররা যাচ্ছে, দেখেন যে অ্যাটমিক এনার্জি কমিশনের বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট, তারা স্কলারশিপ পায়, সেই স্কলারশিপ ঠেকায় দেয় আমলারা। ফুল ব্রাইট স্কলারশিপ পায়। আমার টেকনোলজির দরকার, আমার সায়েন্টিস্ট দরকার। সায়েন্টিস্টরা তার চাকরি ঠিক করার জন্য পাবে কি পাবে না, ওটা আমলাকে তাকে চালাইতে হবে। আমলা টেক দ্য ডিসিশন। আমলাটা কে?
তো এই আমরা দরকারটা কি আমার এসব আমলাগুলো? কারণ আপনি তো এখানে আমার সায়েন্স টেকনোলজি সায়েন্টিস্ট কোনো সম্মান নাই, মানে রিয়েলি টেকনোক্র্যাটিক যে আপনার একটা আমার শক্তির দরকার আছে, এদেরকে কমপ্লিটলি এদের বিরুদ্ধে একটা আমলাতন্ত্র দাঁড়িয়ে গেছে। ফলে আমলাতন্ত্রকে সম্পূর্ণরূপে ট্রান্সফরমেশন অথবা উৎখাত করে নতুন করে শুরু করাটা ছাড়া তো আপনি আগাতে পারবেন না। এটাই তো গণঅভ্যুত্থানের মেসেজ। গণঅভ্যুত্থান তো এই জন্যই হয়েছে। সেটা তো আমরা পারলাম না। না, তা আবার পারবো, অসুবিধা কি আছে? বলতে প্রতিবার শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার সকালে বলে পারলাম না। 69-এ গণঅভ্যুত্থানকে আমরা সফল হয়েছিলাম? হই নাই। ওটা কোথায় পরিণতি এনেছে? 71 সালের কি স্বাধীনতা আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার ফলে যদি কেউ ভেবে থাকে, সেটা আওয়ামী লীগ হতে পারে, ছাত্রলীগ হতে পারে, কি আপনার যে কোনো শেখ হাসিনার কেউ সমর্থক হতে পারে, একটা কথা ফর রেকর্ড আপনাকে বলে দিতে পারছি, 5ই অগাস্টে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশ 5ই অগাস্টের আগে আর ফিরে যাবে না। আমি আমলাদেরকেও বলে দিচ্ছি, সাবধান হয়ে যেতে হবে। 5ই অগাস্টের আগে কিন্তু দেশ ফিরে যাবে না। এখন তো ছাত্রদেরকে দেখছেন, কদিন পরে যখন শ্রমিক আসবে আপনাদের সেক্রেটারিয়েটে, আমাদেরকে ধরবে, কারণ তাদের বেতন বাড়ে নেই। আরও বহু রকম দেশ কৃষক আছে, বহু যাদেরকে আপনারা ইগনোর করেছেন দিনের পর দিন, ফলে তারা কিন্তু এখনো পর্যন্ত চুপ আছে। ফলে এখন খালি ছাত্রদেরকে ডিল করতে পারছেন না আপনারা এখন। ফলে আমি মনে করি যে আমাদেরকে সকলকে সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে হবে, আমরা কি এরকম একটা পরিস্থিতি চাই, নাকি আমরা সকলে একটা আলাপ আলোচনা করে আমরা বলবো যে কী ধরনের একটা সাবস্টেন্টিভ একটা রূপান্তর। আমি সংস্কারের ঘোর বিরোধী, কিন্তু আমি নেগোসিয়েশনের পক্ষে। একটা সাবস্টেন্টিভ রূপান্তরের কথাবার্তা বলেন। একটু আগে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাকে বলছি, ভাই করজোরে পড়ি, আপনারা তো একটা সংস্কারের কথা বলেন, তো আপনারা একটা সংস্কার প্রস্তাব দিতে পারেন না? আপনাদের কেন কোনো লোক নাই? একটা লিখে দিতে না পারলে আমাদেরকে দেন, আমরা লিখে দিই। তারা তো 31 দফাকে সর্বরোগের মহৌষধ বলছে। মানলাম, তো দাও না সংস্কারটা দাও। তখন তো বলছে হাসিনা তখন ক্ষমতা ছিল, তো এখন 31 দফার মধ্যে কি কি সংস্কার তোমরা এখন করে দাও না। তোমরা তো ক্ষমতা দাও, তার ক্ষমতা বসাই দেবো আমরা। আমি প্রচার করবো বিএনপির পক্ষে। আপনার তো কোনো ক্ষমতা নেই। আমি তো একটা জায়গায় বলেছিলাম, একটা খুব রাগ করেছে, আমি তো বিএনপির মধ্যে তো একটা লোকও দেখি না যে মন্ত্রী হওয়ার যোগ্য। ঠিক আছে, এগুলো তো ঠিক না তো। কথা হচ্ছে, আপনি যখনই আমাকে বাধ্য করেন খারাপ কথা বলতে, এই খারাপ কথা বলতে হয়, আমার সমাজ তো এটাই তো। তাহলে আসেন আমরা নেগোসিয়েট করি। তা আপনি বসে এই সরকারকে ক্রমাগত প্রথম দিন থেকে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 6 মাসের মধ্যে দিতে হবে, এই করব সেই করব, এগুলো কি? এটা তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনূস ডেফিনেটলি আমি দায়ী করতে সমালোচনা করতে পারেন, কিন্তু প্রধান দায়িত্ব বিএনপির। ধন্যবাদ স্যার। আমরা আবার বিরতির পর আলোচনা করব। দর্শক, আমাদের একটা বিরতির সময় আছে, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। সময় কম, আমি শুরুতেই ফরহাদ মোজাক্কের আপনাকে জানতে চাই যে আমরা একসময় দেখেছি যে আপনি খালেদা জিয়াকে গুলশান অফিসে গেছেন, তাদের বুদ্ধি পরামর্শ হয়তো দিয়েছেন, হয়তো আপনার কাছে চেয়েছিল। আবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আপনার স্বজনরা আছে, আবার ছাত্র নেতৃত্ব যে আছে সেখানে অনেকে বলে যে তারা আপনার ভাবশিষ্য। তো মানুষ জানতে চায় যে আসলে অন্তর্বর্তী সরকারের সাথে আপনার সম্পর্কটা কি, বা রাজনীতিবিদদের সাথে যে আপনার এই যে ওঠা বসা, এত কথা আমরা আপনার শুনি বা বলেছেন, তাদের যেগুলো বলেন তারা সেগুলো শোনে কিনা? না, প্রথমত আচ্ছা, আপনাকে আমি খুব খুশি হয়েছি এবং 3টা প্রশ্ন কিন্তু অনেকবার আমি উত্তর দিয়েছি, আবারও দিচ্ছি। প্রথম হলো যে বেগম খালেদা জিয়ারকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং ভালোবাসি খুব ক্লিয়ারলি। কারণ তো আমি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আমি তাকে 100 ভাগ তার উপর আমার আস্থা আছে। ভেরি সিম্পল। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তার উপর আমার আস্থা আছে। আমি যখনই তিনি আমার কোনো পরামর্শ চেয়েছেন, সেই পরামর্শ আমি দিচ্ছি। এখনও যেটা দিচ্ছি বলছি বিএনপি সম্পর্কে, এটাও বিএনপির প্রতি পরামর্শ, কারণ সেই বিএনপি তো নাই। আপনি বেগম খালেদা জিয়াকে আপনি ইলেকশনে নিয়ে গেলেন এর আগের 1/11-এর পরে, যারা নিয়েছে বিরোধটা তো আমার তাদের সঙ্গে। এটাই তো বিএনপিকে ধ্বংসে ঢোকাবার, তার উপর যে হামলা মামলা, এই যে শেখ হাসিনা যে পরবর্তীকালে তার ফিরে আসা, এটা তো 1/11-এর মধ্যে দিয়ে ঘটেছে। এখন ফলে আগের বিএনপি আর এখনকার বিএনপি তো এক নয়। ফলে বিএনপিকে এই লড়াইটা করতে হবে। তার যে আভ্যন্তরীণ লড়াই, যারা এখন বিএনপি যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কিসের ভিত্তিতে নির্বাচন সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে যে পরামর্শ ছিল সেটা আমরা তাদেরকে বলেছি যে আপনারা ক্ষমতার বাইরে কেন থাকবেন, আপনারা ক্ষমতার মধ্যে থাকতে পারেন। এবং সে ক্ষমতার মধ্যে থাকার একটা ফর্মুলাও ছিল আমাদের, আপনার একটা গার্ডিয়ান কাউন্সিল কি রিকনসিলিয়েশন
অ্যান্ড রিকনস্ট্রাকশন কাউন্সিল কোনো একটা নামে আপনি থাকুন, এবং আমাদের মূল কাজটা হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং একটা নতুন রাষ্ট্র তৈরি করা। তো বিএনপি তো পরামর্শগুলো শুনেনি। ফলে আমি বুদ্ধিজীবী হিসেবে জনগণের পক্ষে যে কথা বলে এই কথাগুলো তো আমাকে বলতেই হবে, এটা তো আমার দায়িত্ব। সেখানে তো আমি আপনার ধরুন প্রতারণা করতে পারবো না, আমি যেটা সঠিক বলে মনে করি ওটাই আমি বলবো। 2 নম্বর আপনার প্রশ্ন, আমার স্ত্রীর কথা বলতে, তিনি নিজেই একজন ব্যক্তি, তার নিজস্ব চিন্তাভাবনাগুলো আছে। ফলে তাকে যদি মনে করেন যে এই সরকারের মধ্যে থাকাটা তার জরুরি মনে করে, এবং তিনি তার মন্ত্রণালয়তে তিনি যেটা তার দায়িত্ব ওটা তো তিনি পালন করছেন, যদি তাকে রাজনৈতিক দায়িত্ব দেওয়া হতো তখন হয়তো তিনি ভিন্ন রকম করতেন। তো ফলে আমি তাদেরকে বলবো যে এটার সঙ্গে তার থাকা না থাকা তো কোনো সম্পর্ক নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার খেয়াল করে আমার সমস্ত ক্রিটিকটা রাষ্ট্র কেন্দ্র করে, সরকার কেন্দ্র করে না। ফলে আমি বলবো যে এই পুরো যে অন্তর্বর্তীকালীন সরকার এর সিদ্ধান্ত কাকে নেবেন বা কাকে নেবেন না এটা ডক্টর ইউনূস নিয়েছেন, এবং দিস ইজ ওকে, আমার এটা নিয়ে কোনো সমস্যা না। আমার একটাই সমস্যা হলো যে কোনো সভারেন স্টেটের মধ্যে আপনি এমন কোনো ব্যক্তিকে স্পেশালি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রাখতে পারবেন না যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার। এটা নীতির মধ্যে পড়ে না। এদের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নেই আমার, এটা খুব পরিষ্কার থাকা দরকার। তারা খুবই ভালো, অনেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুও বটে, কিন্তু এটা রাষ্ট্রে এটা আপনি করতে পারবেন। আমাদের সরকার ছোট করে বলবেন যে এই সরকারের যেভাবেই গঠিত এই সরকার পারফরমেন্সে আপনি খুশি, বা আমি সরকারের পারফরমেন্স যেহেতু আপনি রাষ্ট্রকে আমি আপনাদের পারফরমেন্স অখুশি। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো সরকার তো আলাদা কিছু না, বা আপনি তো সরকারের অংশ। আজকে আমরা কথা বলছি তো সরকার বলতে অ্যাবস্ট্রাক্ট কিছু নাই। আমরা যদি আপনি বরাবরই বলছেন রাষ্ট্রকে নিয়ে আপনার রাষ্ট্র মানেই তো জনগণের ইচ্ছা অভিপ্রায়, আমি আপনি সকলে কি বলি ওটাই রাষ্ট্র। আমরা যদি আজকে এখানে তর্কের ভিতর দিয়ে ডক্টর ইউনূসের মত বদলাতে পারি, অবশ্যই কেন পারবো না। আমি তো স্বাধীন নাগরিক, জুলাই অভ্যুত্থান হয়ে গেছে, ফলে স্বাধীনভাবে আমি কথা বলতে পারছি, আমি অবশ্যই সন্তুষ্ট। কারণ আমি তো এই কথা জীবনে আপনার এখানে তো এসেছি বহু পরে, 20 বছর পরে আমি টেলিভিশনে আসছি। সেটা এটা একটা ট্যানজিবল, এটা একটা ট্যানজিবল পরিবর্তন যে বলা যাচ্ছে। ধন্যবাদ ফরহাদ মাজার। আশরাফ কায়সার, মানে আমরা দেখেছি অতীতে সংখ্যাগরিষ্ঠতার জেরে, গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠতার একটা সেইখানে ব্যাপার আছে, এবং সংখ্যাগরিষ্ঠতা একটা বড় ইস্যু গণতন্ত্রে। কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতার জেরে অনেক অন্যায়কে ন্যায্যতা দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ নিপীড়ন আমরা দেশে দেখেছি, সারা বিশ্বেই দেখেছি। সংখ্যাগরিষ্ঠ নিপীড়ন থেকে বেরিয়ে আসার উপায় কি? আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিপীড়ন তো আমরা চাই না। তো আমরা তো নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে চাই, বা যাবো হয়তো বা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ নির্যাতন থেকে আমরা কিভাবে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেটা কায়েম করতে পারবে? এটি খুব সহজ। এটা আপনি যদি পেন পয়েন্টগুলো আইডেন্টিফাই করেন, যেমন আমি সংসদের কথা বলি, বিরোধী দল ছোট হোক, মাঝারি হোক, যাই হোক, সেখান থেকে যদি লোকদেরকে নিয়ে আপনি সংসদীয় কমিটি করেন, তাহলে তাদের একটা অংশগ্রহণ সংসদ পরিচালনায় চলে আসে। এটি একভাবে আপনি করতে পারেন। এমনকি আমরা তো দেখেছি বিরোধী দল থেকে বা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে, যেখানে আপনি ব্যালেন্স অফ পাওয়ার করতে পারছেন, যেখানে আপনি এক ব্যক্তির ক্ষমতাকে কমিয়ে আনতে পারছেন। এরকম অনেক আলোচনা কিন্তু আমাদের এই যে ঐকমত্য কমিশনে হচ্ছে। এমনকি এই আপনার কনস্টিটিউশনাল বডিগুলো, সেগুলোকে আপনি কিভাবে করবেন, নির্বাচন কমিশনার কি করে ঠিক করবেন, অথবা প্রধান বিচারপতি ঠিক কী করে করবেন, এর সব কিছু গঠন প্রক্রিয়ার সাথে আপনি কিন্তু এই কনসিডারেশনটা মাথায় রাখতে পারেন। দেখুন, আমি একটা জিনিস বলি, আমার এখন শঙ্কা হচ্ছে জাতীয় নিরাপত্তা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে। কেননা আজকে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেন যে পতিতরা বিরক্ত করছে, ভয় দেখাচ্ছে, আমি নির্বাচন দিতে পারছি না, আপনি বুঝতে পারছেন যেখানে তারা পালিয়ে গেছে সেরকম একটা শক্তি আমাদের জীবনে এখনও রেলেভেন্ট। তারপরে ভারত নাখোশ আপনার উপরে, সেটি সংখ্যালঘু নির্যাতনকে ফুলিয়ে ফাঁপিয়ে বলুক, তারা এখন ইনক্লুসিভ নির্বাচন চায়। তারা গত 3টি নির্বাচনে কোনোদিন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে নাই, বরং নির্বাচনহীনতাকে তারা নির্বাচন বলে চালিয়ে দিয়েছে। ভারত কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং আমাদের অর্থনৈতিক জীবনেও সাংঘাতিকভাবে অপরাধের সাথে যুক্ত হয়েছিল, হাসিনার অপরাধের মতোই। এখন যেটি হচ্ছে যে আপাতভাবে আমরা মৌলিক পরিবর্তন, রাষ্ট্রের মৌলিক জায়গাগুলোকে ঠিক করা, এগুলো তো আমাদের আশা আকাঙ্ক্ষা বটেই, কিন্তু আমরা হয়তো সরকার গঠনের ভেতর দিয়ে আমরা সেটি করতে পারিনি। আপনি একবার খেয়াল করুন, এই নির্বাচন কমিশনটি কি করে সিলেক্ট হলো? ঠিক হাসিনার শাসনামলে যেভাবে হতো, যেভাবে আপনার সুপারিশ কমিটি হতো, এবং রাষ্ট্রপতিরও 2জন প্রতিনিধি এখানে ছিলেন। আমাদের দেখতে খুব লজ্জা লেগেছে যে 5ই অগাস্টের পরে এই চুপ্পুর প্রতিনিধিরা আপনার নির্বাচন কমিশন ঠিক করছেন। তার মানে আপনি যে
5 তারিখে বা 8 তারিখে সংবিধানকে বাতিল করেননি বা সাংবিধানিক মতে শপথ নিয়ে চুপ্পুর অধীনে সরকার গঠন করেছেন, এর খেসারত আমাদেরকে আরো অনেক দিতে হবে। এখন নির্বাচনটি সংক্ষেপে করা আর কি। দরকার, দেশের স্থিতি আনার জন্য নির্বাচনটি করা দরকার, যাতে করে আমরা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে পারি। দেখুন, অন্তর্বর্তী সরকারের যদি যোগ্যতা দক্ষতা অত্যন্ত প্রশংসার মতো হতো, তারা যদি বিচার সংস্কার প্রক্রিয়াগুলোকে এগিয়ে আনতে পারতো, মানুষ কিন্তু নির্বাচন নিয়ে এত কথা বলতো না। এখন দলগুলো ছাড়াও মানুষ নির্বাচন নিয়ে কথা বলে। আমি আশরাফের সঙ্গে খালি খুব দ্রুত অ্যাড করছি, নির্বাচন দরকার আমি এগ্রি করি না। আচ্ছা, এটা সম্পূর্ণ ভুল। এটা নিয়ে আরেকদিন হয়তো আরেকদিন আলোচনা হবে। করা যাবে যে নির্বাচন দরকার কি দরকার না। ধন্যবাদ জনাব ফরহাদ মাজার এবং আশরাফ কাসার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখন টিভির এই আলোচনায় আসার জন্য। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।